গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের আমি থার্মোডাইনামিক্স এই অধ্যায়ের শেষ ক্লাস করব, অর্থাৎ 6 নম্বর ক্লাস। আজকে এটা পড়াবো, সেটা হচ্ছে আমি বোর্ডে লিখেছি, দেখো, কার্নোর তাপ ইঞ্জিন, কার্নোরস হিট ইঞ্জিন। কার্নো হচ্ছেন একজন ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার, ফরাসি ইঞ্জিনিয়ার, স্যাডি কার্নো। স্যাডি কার্নো 1824 খ্রিস্টাব্দে 1824 একটি আদর্শ তাপ ইঞ্জিনের কল্পনা করেন। বাস্তবে এর রূপায়ণ সম্ভব নয়। এটি একটি আদর্শ তাপ ইঞ্জিন, আইডিয়াল হিট ইঞ্জিন। এই তাপ ইঞ্জিনের 4টি কম্পোনেন্ট, 4টি অংশ। কার্নোর তাপ ইঞ্জিনের 4টি অংশ, 4টি অংশ। নাম্বার 1 হচ্ছে সিলিন্ডার, মানে চোঙ। দেখো, চোঙ ছবি দেখি, সিলিন্ডার। এই সিলিন্ডারের তলদেশটা হচ্ছে তাপের সুপরিবাহী। চোঙ যা নিম্নতর তাপের সুপরিবাহী, কন্ডাক্টিং বেস। আর পিস্টন, দেয়াল ও পিস্টন দেয়াল, এই ওয়ালগুলো এবং পিস্টন তাপের সুপরিবাহী। দেয়াল ও পিস্টন তাপের কুপরিবাহী, মানে হিট ইনসুলেটেড, তাপের কুপরিবাহী। আর পিস্টনটি এখানে মুভেবল, মানে বাধাহীন ভাবে, পিস্টনটি ফ্রিকশনলেস, অর্থাৎ বাধাহীন ভাবে চলতে পারে। মানে একটা চলনক্ষম পিস্টনটা চলতে পারে, মানে নিচের দিকে নামতে পারে বা বাইরের দিকে সরতে পারে। এটা চোঙ সম্বন্ধে বললাম। নাম্বার 2 হচ্ছে, এটা হচ্ছে হট বডি, যেটা সোর্স বলছি আমরা, উৎস, তাপ উৎস। উৎসটা কি না, উৎস হচ্ছে একটা তাপ আধার। এটি একটি তাপ আধার সম্বন্ধে আমরা প্রথম ক্লাসে, এর আগের ক্লাসে বলেছি। তাপ আধার যার উষ্ণতা T1, মানে উষ্ণতা বেশি, আর উষ্ণতা T1, এবং যেখান থেকে ইঞ্জিন উৎস থেকে, এবং এই উৎস থেকে ইঞ্জিন কি করে, তাপ গ্রহণ করে। ওকে, এটি একটি তাপ আধার যার উষ্ণতা T1। আর উৎস থেকে তাপ ইঞ্জিন কি করে, তাপ গ্রহণ করে। কেমন? নাম্বার 3 হচ্ছে কোল্ড বডি, মানে যেটা আমরা সিপ বলছি, যে তাপগ্রাহক। এটি একটি তাপ আধার, হিট রিজার্ভার, তাপ আধার যার উষ্ণতা কম। উষ্ণতা হচ্ছে T2, এখানে T2 হচ্ছে লেস দেন T1, T2। এবং ইহাতে মানে এখানে কি করে না, তাপ আধারে ইঞ্জিন কি করে, তাপ বর্জন করে। যেখানে ইঞ্জিন তাপ বর্জন করে, ওকে, মানে তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে, আর তাপ গ্রাহক ইঞ্জিন তাপ বর্জন করে। এবং এখানে T1টা বেশি, উচ্চ উষ্ণতা, T1 গ্রেটার দেন T2। T1 হচ্ছে উচ্চ উষ্ণতা, আর T2 হচ্ছে নিম্ন উষ্ণতা। কেমন? নাম্বার 4 হচ্ছে, এখানে হিট ইনসুলেটিং স্ট্যান্ড, মানে অন্তরক আসন।
অন্তরভাষণ, মানে তাপের অন্তরক। অর্থাৎ এই স্ট্যান্ডটা উপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। এটি তড়িৎ অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। ওকে, তাহলে আমি একদম সংক্ষেপে কার্নোট তাপ ইঞ্জিন সম্পর্কে সংক্ষেপে একদম বললাম। তো কার্নোট তাপ ইঞ্জিনের হচ্ছে 4টি কম্পোনেন্টস, 4টি কম্পোনেন্টস সম্বন্ধে একদম বললাম। আর এখানে কার্যকরী বস্তু হিসেবে এই যে ওয়ার্কিং সাবস্টেন্স, এখানে কার্যকরী বস্তু হিসেবে মানে গ্যাস নেওয়া হয়, সেটা চোঙের মধ্যে গ্যাসটা থাকে। এখানে লিখে দিই যে চোঙের মধ্যে কার্যকরী মানে ওয়ার্কিং সাবস্টেন্স, কার্যকরী বস্তু হিসেবে কি নেওয়া হয়? আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাস নেওয়া হয়। কেমন? আমি তাপ ইঞ্জিন সম্পর্কে, কার্নোট তাপ ইঞ্জিন সম্পর্কে সংক্ষেপে একদম বললাম। এখন আমরা প্রমাণ করব যে কার্নোট তাপ ইঞ্জিনের এফিসিয়েন্সি, কর্মদক্ষতা কি হয়। ওকে, তাহলে আমি এই জায়গাটা মুছছি। আমি কার্নোট তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা রাশিমালা নির্ণয় করব। তাহলে কার্নোট তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা, এফিসিয়েন্সি রাশিমালা নির্ণয় করতে হবে। এই কর্মদক্ষতা নির্ণয় করার জন্য আমাদের একটা পিভি গ্রাফ ড্র করতে হবে। এখানে পিভি গ্রাফ আঁকতে হবে। ভলিউম, প্রেসার। ধরো ইনিশিয়ালি গ্যাসটা ছিল ধরো এ বিন্দুতে, এ বিন্দু মানে এখানে এই স্টেটটা হচ্ছে গ্যাসের তাপ মানে তাপগতি অবস্থা হচ্ছে P1 V1 T1। ইনিশিয়ালি গ্যাসের চাপ P1, ভলিউম V1, উষ্ণতা T1। এবার গ্যাসটা কি হচ্ছে, প্রথমে সমষ্ণ পদ্ধতিতে প্রসারিত হবে। সমষ্ণ পদ্ধতিতে প্রসারিত হলো, এ থেকে বি তে। এখানে বি বিন্দুতে যখন এসছে তখন তার প্রেসার P2, ভলিউম V2, সমস্ত পদ্ধতির টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার T1। তারপরে কি হচ্ছে না, তৃতীয় ক্ষেত্রে গ্যাসটি রুদ্ধতাপ পদ্ধতিতে প্রসারিত হবে। রুদ্ধতাপ পদ্ধতির গ্রাফটা খাড়া হয়, তোমরা জানো। তার বি থেকে সি তে এলো, সি বিন্দু। এখানে গ্যাসটির চাপ P3, আয়তন V3, টেম্পারেচার চেঞ্জ হবে T2। এবার তৃতীয় ক্ষেত্রে গ্যাসটি পুনরায় সংকুচিত হবে, অর্থাৎ সংকুচিত হয়ে মানে সমষ্ণ সংকোচনে গ্যাসটি সি থেকে ডি তে আসবে, সি থেকে ডি তে এলো, ডি বিন্দু। এখানে গ্যাসটির চাপ P4, আয়তন V4, উষ্ণতা একই T2। এবার ফাইনালি গ্যাসটি তার প্রাথমিক অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ এ বিন্দুতে আবার ফিরে যাবে। এই প্রাথমিক অবস্থায় ফিরে গেল, অর্থাৎ এই আমরা বলেছিলাম যে কোনো বস্তু যদি তার মানে কি হয় না, এখানে একটা স্টেট থেকে অন্য স্টেটে এসছে, কয়েকটা ধাপের মাধ্যমে চেঞ্জ হলো। প্রথমে সমষ্ণ প্রসারণ, তারপর রুদ্ধতাপ প্রসারণ, তারপর সমষ্ণ সংকোচন, তারপর রুদ্ধতাপ সংকোচন। কয়েকটা ধাপের মাধ্যমে পরিবর্তিত হলো। তারপরে যদি প্রাথমিক অবস্থায় ফিরে যায় তাহলে তাকে বলে কি সাইক্লিক প্রসেস, আবর্ত পদ্ধতি। তাহলে কার্নো সাইকেল হচ্ছে একটা কার্নো সাইকেল।
এটা একটা আবর্ত পদ্ধতি। কার্নোট চক্র হচ্ছে একটা প্রত্যাবর্তক চক্র। যেহেতু এখানে গ্যাসটি তার প্রাথমিক অবস্থায় ফিরে গেছে, বিভিন্ন ধাপের মাধ্যমে চেঞ্জ হলো, দিয়ে কার্য করলো, আবার প্রাথমিক অবস্থায় যদি ফিরে আসে তাহলে তাকে বলে আবর্ত প্রক্রিয়া। আমরা পড়িয়েছি এটা একটা আবর্ত প্রক্রিয়া। এটা কার্নোট চক্র হচ্ছে একটা প্রত্যাবর্তক চক্র, প্রত্যাবর্তক চক্র। এটা একটা আবর্ত প্রক্রিয়া। এই চক্রটা চারটি, এই প্রত্যাবর্তক প্রক্রিয়াটা চারটি পর্যায়ে সম্পন্ন হয়। আমি সংক্ষেপে বলবো এখন। তো প্রথম এটা প্রমাণ করা যায়, আমাদের টার্গেট আছে প্রমাণ করার জন্য যত শর্টে বলা যায়, নাহলে এখানে অনেক লেন্দি হয়ে যাবে। তবে একদম প্রথমে যে এই কর্মদক্ষতা রাশিগুলো প্রমাণ করতে গেলে ধরা যাক এখানে স্টার্ট করছি আমরা। ধরা যাক গ্যাসের প্রাথমিক অবস্থা হচ্ছে এ বিন্দুতে P1 V1 T1। প্রাথমিক অবস্থা হচ্ছে গ্যাসের এতে আছে P1 V1 T1। তো এখানে এই কার্নোট চক্র হচ্ছে একটা প্রত্যাবর্তক চক্র। এই প্রক্রিয়াটি বলেছি চারটি পর্যায়ে সম্পন্ন হয়। তো প্রথম পর্যায়ে কি হচ্ছে, ফার্স্ট স্টেপ 1 বা প্রথম পর্যায়। এই পর্যায়ে কি হচ্ছে না, ভালো করে শোনো, একটু তোমার একটু প্রয়োজনে একটা পড়াশোনার বইটা কাছে নিবে। প্রথম পর্যায়ে কি করা হয় না, সিলিন্ডারকে সোর্স এর উপর বসানো হয়। এর উপর বসালে কি হবে, এটা কন্ডাক্টিং বেস আছে, দিলে কি হবে, এর উপর বসানো হয় এবং পিস্টনটিকে ধীরে ধীরে সরানো হয়। তাহলে কি হবে, গ্যাসের প্রসারণ হবে। গ্যাসের প্রসারণে কি হয়, উষ্ণতা কমে যেতে পারে। যেহেতু এটা উৎসের সঙ্গে যুক্ত আছে তাই উষ্ণতা স্থির থাকে, ফলে সমষ্ণ প্রসারণ। তাহলে প্রথম স্টেপ, তাহলে সমষ্ণ প্রসারণ পদ্ধতিতে কৃতকার্য, পদ্ধতিতে গ্যাস দ্বারা কার্য। তাহলে সেই কার্যটা করতে হবে, এটা সমষ্ণ পদ্ধতিতে গ্যাস দ্বারা কার্য। এটা আমরা বলতে পারি ডব্লিউ এ থেকে বি যখন আসবে, এ বি, সেটাই বলছি W1। এখানে ইয়ে সোর্স থেকে তাপ নিয়েছে Q1 তাপের বিনিময়ে, Q1 তাপের বিনিময়ে গ্যাসটা কাজ করবে। তাহলে এইটা Q1 এবং সমস্ত প্রক্রিয়া কৃতকার্য কি হয় আমরা বলেছি RT1। আমরা 1 মোল গ্যাসের ক্ষেত্রে বিবেচনা করছি, তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে হবে RT1, আর n মোল গ্যাস নিলে nRT1। ওকে, we have taken 1 mole of gas, so RT1। যদি n মোল অফ গ্যাস নিতাম তাহলে nRT1 হতো। তাহলে RT1 log V2/V1। এটা নাম্বার 1, এটা আছে স্টেপ 1। স্টেপ 2, দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে দেখো। তাহলে প্রথম হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন। প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন, মানে সমষ্ণ প্রসারণ। এটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক এক্সপ্যানশন, মানে রুদ্ধতাপ প্রসারণ। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, নেক্সট ক্ষেত্রে কি করব না, এই চোঙটিকে হিট ইনসুলেটিং স্ট্যান্ডের উপর বসানো হবে। যখন চোঙটাকে এর উপর বসানো হবে তখন দেখো তলদেশটা তাপের সুপরিবাহী, কিন্তু এটা স্ট্যান্ডটা তাপের কুপরিবাহী। ফলে পিস্টন মানে চোঙ সহ যে সিস্টেমটা, যখন এই চোঙটাকে অন্তরাল আসনের উপর বসানো হবে তখন সিস্টেমটি পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, অর্থাৎ এখানে তাপের কোনো আদান প্রদান হবে না। অর্থাৎ এবার পিস্টনটিকে সরানো হবে, তাহলে প্রসারণ হবে গ্যাসটা, কিন্তু তাপের যেহেতু আদান প্রদান হচ্ছে না, তাহলে রুদ্ধতাপ প্রসারণ। তাহলে রুদ্ধতাপ প্রসারণ পদ্ধতিতে, এখানেও মানে গ্যাস দ্বারা কার্য, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। তাহলে এটা হচ্ছে ডব্লিউ এ বি থেকে, যখন বি থেকে সি আসবে, বি সি এই পর্যায়ে এটা W2, সেক্ষেত্রে হবে ফর্মুলা আমরা জানি
বাই গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু। এটা রুদ্ধতাপ পদ্ধতিতে কৃতকার্যের রাশিমালা আর বাই গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু। এটা স্টেপ টু। স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে কি হচ্ছে? স্টেপ থ্রিতে সেকেন্ড স্টেপ রুদ্ধতাপ প্রসারণ পদ্ধতি। স্টেপ থ্রি মানে এটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন, মানে সমষ্ণ সংকোচন। কেমন? স্টেপ থ্রিতে কি হবে না, চোঙটিকে এখন কোল্ড বডি সিঙ্ক মানে তাপ গ্রাহকের উপর বসানো হবে। বসালে কি হবে না, বসানো হলো এবং পিস্টনটিকে ধীরে ধীরে নিচে নামানো হলো, অর্থাৎ গ্যাসটাকে সংকোচন করা হলো। ফলে এখানে উষ্ণতা চেঞ্জ হবে না, কারণ যেহেতু কোল্ড বডির সঙ্গে যুক্ত আছে, এর তাপ ধারকত্ব এতই বেশি যে তাপ আধার, এর তাপ ধারকত্ব এতই বেশি যে এখানে উষ্ণতা স্থির থাকবে। ওকে, তাহলে উষ্ণতা স্থির থাকবে, আবার গ্যাসটা সংকুচিত হচ্ছে, মানে সমষ্ণ সংকোচন। তাহলে সমষ্ণ সংকোচন পদ্ধতিতে এখানে কিন্তু গ্যাসের ওপর কার্য, যেহেতু গ্যাসের উপর কার্য করা হয়, তাহলে আমরা জানি সেই কার্যটা হচ্ছে নেগেটিভ কার্য, WCD। এটা হচ্ছে, এই কার্যটা হচ্ছে W3। এবং এখানে আমরা এখানে সোর্স থেকে তাপ মানে সিঙ্ক ছিল, তাহলে এখানে মাইনাস Q2, মানে এখানে তাপ বর্জন করবে, মানে এখানে এই মানে চোঙ মানে গ্যাস চোঙটি তাপ গ্রাহকে তাপ বর্জন করে, তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে, Q1 তাপ গ্রহণ করে, আর তাপ গ্রাহকে তাপ বর্জন করে। তাপ গ্রহণ করে যদি প্লাস হয়, তাপ বর্জন করাটা মাইনাস হয়, তাহলে মাইনাস Q2, এটা মাইনাস Q2। W3 সমান মাইনাস Q2, তাহলে কত হবে না, এখানে মাইনাস সমষ্ণ পদ্ধতিতে এটা হচ্ছে RT2 ln V4 বাই V3। ওকে, তাহলে W3 ইকুয়াল টু মাইনাস Q2 বা W3 ইকুয়াল টু Q2, এখানে Q2 লিখলাম। এবার এটা মাইনাস RT2 ln V4 বাই V3, 3 নম্বর ইকুয়েশন। এটা তৃতীয় পর্যায় ছিল। এবার চতুর্থ পর্যায় স্টেপ 4, আমি এখানে স্টেপ 4 লিখছি। স্টেপ 4 চতুর্থ পর্যায়ে কি হচ্ছে না, এখন চোঙটিকে মানে গ্যাসটিকে পুনরায় হিট ইনসুলেটিং স্ট্যান্ডের উপর বসানো হলো। বসালে কি হবে, এই সিস্টেমটি পরিবেশ থেকে বিচ্ছিন্ন হবে, অর্থাৎ তাপের কোনো আদান প্রদান হবে না, এবং পিস্টনটিকে ধীরে ধীরে নামানো হলো, অর্থাৎ এখানে হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, মানে রুদ্ধতাপ সংকোচন। সংকোচন এবং গ্যাসটি তখন কি হবে না, ডি থেকে এ তে অর্থাৎ প্রাথমিক অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ আবর্ত পদ্ধতি কমপ্লিট হলো একটা। তাহলে এখন বলতে পারি এটা রুদ্ধতাপ সংকোচন। তাহলে রুদ্ধতাপ সংকোচন পদ্ধতিতে গ্যাস দ্বারা কার্য, গ্যাসের উপর কৃতকার্য, গ্যাসের উপর কার্য, এটা হচ্ছে W ডি থেকে সি, এই স্টেটে যাচ্ছে ডি থেকে সি, মানে W4, এটা বলতে পারি মাইনাস, এখানে মাইনাস হবে R বাই গামা মাইনাস 1 অ্যাডিয়াবেটিক প্রসেসে R বাই গামা মাইনাস 1, এটা হচ্ছে T2 মাইনাস T1। এটা কত হলো, এটা হলো আলটিমেট R বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2, ইকুয়েশন নাম্বার 4। তাহলে এখন চারটা ইকুয়েশন লিখেছি, এখানে এই চারটি ইকুয়েশন লক্ষ্য করো, 2 নম্বর আর 4 নম্বর এই দুটি ইকুয়েশন সমান। এখানে W2 W1 W2 সমান 2 × 10⁻⁷ 4 × 10⁻⁷ 2 × 10⁻⁷ 4 × 10⁻⁷ 2 ×
যা হয়েছে আর W4 তাই হয়েছে, অর্থাৎ W2 ইকুয়াল টু W4। তাহলে এখন আমি এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, ক্লিন করে দিচ্ছি। এই জায়গাটা ক্লিন করছি যেটা আগে ছিল। তাহলে এখন আমরা বলতে পারি যে এখন সমগ্র মানে যে একটা পূর্ণ চক্র রয়েছে, এই সমগ্র চক্রে গ্যাস দ্বারা মোট কার্য, এখন একটা পূর্ণ চক্রে গ্যাস দ্বারা মোট কার্য কত হবে সেটা আমরা দেখে নিই। therefore একটা কমপ্লিট সাইকেল, তাহলে পূর্ণ চক্রে গ্যাস দ্বারা মোট কার্য W ইকুয়াল টু বলতে পারি W ইকুয়াল টু, এখানে দুটো কার্য হচ্ছে এই যে W1 আর W1 আর W2, এটা হচ্ছে গ্যাস দ্বারা কার্য W1 প্লাস W2, গ্যাস দ্বারা কার্য মাইনাস গ্যাসের উপর কার্য, গ্যাস দ্বারা কার্য মাইনাস গ্যাসের উপর কার্য। তো এটা হচ্ছে মোট কার্য, মানে W3 প্লাস W2। ওকে, তাহলে একটা কমপ্লিট সাইকেলে মোট কার্য হবে গ্যাস দ্বারা কার্য, যেটা আমরা W1 W2 পেয়েছি, আর গ্যাসের উপর কার্য W3 মাইনাস হলো W3 প্লাস W4। কেমন? তাহলে W1 সিন্স আমরা পেয়েছি যে W2 ইকুয়াল টু W4, দেখো লক্ষ্য করো W2 ইকুয়াল টু W4, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে W কত হয়ে গেল? W ইকুয়াল টু W1 মাইনাস W3, W ইকুয়াল টু W1 মাইনাস W3। এবার W ইকুয়াল W1 মিন্স Q1 আর W3 মিন্স Q2, তাহলে কৃতকার্য হয়ে গেল W সমান W1 মাইনাস W3, দ্যাট মিন্স Q1 মাইনাস Q2। এটা হচ্ছে কৃতকার্য। therefore efficiency of a Carnot heat engine, efficiency, therefore Carnot ইঞ্জিনের কর্মদক্ষতা, therefore Carnot ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা সমান কি হয় না, কর্মদক্ষতা ফর্মুলা হয় কৃতকার্য বাই গৃহীত তাপ। কৃতকার্য হচ্ছে এখানে কৃতকার্য হচ্ছে আউটপুট আর গৃহীত তাপ হচ্ছে ইনপুট। এটা হচ্ছে আউটপুট আর গৃহীত তাপ হচ্ছে এখানে ইনপুট। কেমন? তাহলে কৃতকার্য W আর গৃহীত তাপ হচ্ছে Q1 মাইনাস Q1। প্রথমে তাপ গ্রহণ করেছে Q1 তাপ নিয়েছে ইনপুটটা, W বাই Q1, দ্যাট মিন্স W মানে কত? W মানে Q1 মাইনাস Q2 বাই Q1। তাহলে ইটা ইকুয়াল টু কত হয়ে গেল? 1 মাইনাস Q2 বাই Q1। H আমরা জানি যে Q2 বাই Q1 ইকুয়াল টু T2 বাই T1, দেন বলতে পারি ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। দেখো এটা আমার টার্গেট ছিল যে এফিসিয়েন্সি অফ এ কার্নো ইঞ্জিন প্রুফ করার জন্য, তা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। ওকে, ইটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1, এটা একটা ফর্মুলা। আবার ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1, এটা একটা ফর্মুলা। তো এফিসিয়েন্সি অফ এ কার্নো ইঞ্জিন প্রুফ করলাম যে ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। ওকে, আমি একদম সংক্ষেপে লিখেছি, একদম সংক্ষেপে। তোমরা পড়ার সময় বইটা কাছে দিবে এবং অবশ্যই বুঝতে পারবে। ছবিটা অবশ্যই আঁকবে। এফিসিয়েন্সি অফ এ কার্নো ইঞ্জিন প্রমাণ করতে গেলে এই ছবিটা অবশ্যই আঁকবে এবং 4টা স্টেপের ওয়ার্ক ডান লিখবে। তারপরে এই যে আমি এই পোর্শন লিখেছি এই পর্যন্ত শেষ করব। ওকে, এখন এই ফর্মুলা থেকে আমরা কি বুঝতে পারছি? দেখো, এফিসিয়েন্সি অফ এ কার্নো ইঞ্জিন কি করে নির্ভর করে কার উপর না, তাপ উৎস এবং তাপ গ্রাহকের উষ্ণতার উপর। কার্যকরী বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে না। কার্যকরী বস্তু প্রকৃতি মানে সেটা গ্যাস না তরল তার উপর নির্ভর করে না। কার্যকরী বস্তু গ্যাস, তরল, কঠিন সব হতে পারে বলেছিলাম। তো এখানে আমরা বলতে পারি যে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা নাম্বার 1, কার্যকরী বস্তুর
প্রকৃতির উপর নির্ভর করে না। কেমন? নাম্বার 2, কার উপর ডিপেন্ডস করে না? কার্নেগির কর্মদক্ষতা উৎস এবং গ্রাহকের তাপ উৎস ও তাপ গ্রাহকের উষ্ণতার উপর ডিপেন্ডস করে, নির্ভর করে। নাম্বার 3, এখানে ইটা ভ্যারাইজ আছে, লক্ষ্য করো, T1 মাইনাস T2। দেখো এটা লিখতে পারি ইটা ইকুয়াল টু T1 মাইনাস T2 বাই T1। তো ইটা ভ্যারাইজ T1 মাইনাস T2। দ্যাট মিন্স এফিসিয়েন্সি অফ এ কার্নোট ইঞ্জিন তাপ উৎস এবং তাপ গ্রাহকের উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, ডিরেক্টলি প্রপোর্শনাল। নাম্বার 4, এখানে দেখো উৎস থেকে Q1 তাপ নেয়, পুরোটা কার্য রূপান্তর হয় না। তার কার্য রূপান্তর কত হয়? Q1 মাইনাস Q2। যদি উৎস থেকে গৃহীত তাপের পুরোটাই কার্য হতো, অর্থাৎ Q1 W সমান Q1 হতো, তাহলে এটা 1 হয়ে যেত, অর্থাৎ এফিসিয়েন্সি 1 হয়ে যেত। যদি উৎস থেকে গৃহীত তাপে পুরোটাই কার্য রূপান্তরিত হয় না, তার চেয়ে কম পোর্শন কার্য রূপান্তরিত হয়, ফলে এখানে এফিসিয়েন্সি 100% হবে না, একের কম। লিখে দেবে যেহেতু উৎস থেকে গৃহীত তাপের পুরোটাই কার্যে রূপান্তরিত হয় না, অতএব বলতে পারি আমরা যে therefore বলতে পারি ইটা লেস দেন 1, মানে 100%। অর্থাৎ কার্নোট ইঞ্জিন বা কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হতে পারে না, একের চেয়ে কম হবে, 100%-এর চেয়ে কম হবে। তো সেটা এখানে বলা হবে। ওকে, তবে কার্নোট ইঞ্জিনের কর্মদক্ষতা বললাম এবং এর সম্বন্ধে বিস্তারিত তথ্য এখানে তুলে ধরলাম। তোমরা নাম্বার অনুযায়ী লিখবে। যদি প্রুফ থাকে যে প্রুফ দ্যাট ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1, তাহলে এখানে এটা প্রুফ করে দিবে। তখন এই পর্যন্ত লিখবে, আর এগুলো লেখা থাকবে। ওকে, এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে রেফ্রিজারেটর, হিমায়ক। তাহলে হিমায়ক হচ্ছে তাপ ইঞ্জিনকে বিপরীত দিকে চালিত করলে হিমায়ক পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ তাপকে নিম্ন উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতা, নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানোর যে সিস্টেম, যান্ত্রিক ব্যবস্থা, তাকে রেফ্রিজারেটর, হিমায়ক বলে, বা হিট পাম্প, সেটা আমরা বলছি হিমায়ক। রেফ্রিজারেটর বা হিমায়ক, সেটা আমরা ডিসকাস করি একটু। রেফ্রিজারেটর, হিমায়ক বা এটাকে বলে রেফ্রিজারেটর ও কি বলে হিট পাম্প। তাপকে নিম্ন উষ্ণতা থেকে তাপ কিন্তু যায় উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতায়, তাপ ফ্লো হয় হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার। এখানে কিন্তু উল্টো করা হচ্ছে, তাপকে লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার রিজিয়নে পাঠানো হচ্ছে। তাপকে নিম্ন উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতায় পাঠানোর যান্ত্রিক ব্যবস্থাকে কি বলে? হিট পাম্প বা হিমায়ক। একটা হিমায়কের আমি কার্যনীতি দেখাচ্ছি, হিমায়কের সংক্ষেপে, একটা হিমায়কের কার্যনীতি সংক্ষেপে আমরা বলছি। তো হিমায়ক সম্বন্ধে একটা কার্যনীতি আঁকতে গেলে তার ব্লক ডায়াগ্রাম আঁকিয়ে নিই। ধরো মনে করো এটা নিম্ন থেকে উচ্চ পাঠানো, তাহলে এটা উচ্চ উষ্ণতা, তাহলে হট বডি, টেম্পারেচার T1, তাহলে
তাহলে এখানে পাঠাবো। এটা ধরো তোমার রেফ্রিজারেটর, আছে কোল্ড বডি অ্যাট টেম্পারেচার T2। আর এখানে কোল্ড বডি থেকে তাপ নেবে, Q2 পরিমাণ তাপ নেবে। আর হট বডিতে তাপ এখানে কার্য করা হবে, রেফ্রিজারেটরের উপর কার্য করা হবে। কোল্ড বডি থেকে Q2 পরিমাণ তাপ নেবে, মানে রেফ্রিজারেটর কোল্ড বডি থেকে তাপ নেবে, মানে শীতল বস্তু থেকে তাপ গ্রহণ করে। রেফ্রিজারেটর মানে বিষয় হচ্ছে শীতল বস্তু থেকে তাপ গ্রহণ করে, ফলে শীতল বস্তু ক্রমশ শীতল হতে থাকে। ওকে, শীতল বস্তু থেকে Q2 পরিমাণ তাপ নেবে, আর Q1 পরিমাণ তাপ এখানে দিয়ে দিবে হট বডিকে, Q1 পরিমাণ তাপ দিয়ে দিবে। আর এখানে বাইরে থেকে কার্য করা হয়, মানে যন্ত্রটির উপর কার্য করা হয় বাইরে থেকে, মানে মোটরের সাহায্যে। দিস ইজ রেফ্রিজারেটর, এটা হচ্ছে রেফ্রিজারেটর। এখানে W ইকুয়াল টু মানে Q1 ইকুয়াল টু হচ্ছে Q1 ইকুয়াল টু Q2 পরিমাণ তাপ নেবে, আর Q1 ইকুয়াল টু Q2 প্লাস W। Q1 ইকুয়াল টু হচ্ছে Q2 প্লাস W। তাহলে এটা হচ্ছে রেফ্রিজারেটরের ব্লক ডায়াগ্রাম। ওকে, তো এখানে কার্যনীতি বলতে গেলে আমরা বলতে পারি যে একটি হিমায়কে কি নেওয়া হয়, লো বয়লিং পয়েন্ট, মানে কম স্ফুটনাঙ্কের তরল নেওয়া হয়, এটা কার্যকরী বস্তু হিসাবে। ওকে, তাহলে একটি হিমায়কে আমরা বলতে পারি, কার্যনীতি সংক্ষেপে বলি, একটি হিমায়কে কম স্ফুটনাঙ্ক, মানে স্ফুটনাঙ্ক বয়লিং পয়েন্ট যুক্ত তরল সেটা কি অ্যামোনিয়া হতে পারে, NH3, বা ফ্রিয়ন গ্যাস হতে পারে, ফ্রিয়ন গ্যাস, অ্যামোনিয়া বা ফ্রিয়ন। ওকে, অ্যামোনিয়া বা ফ্রিয়ন। ওকে, ফ্রিয়ন। একটি হিমায়কে কম স্ফুটনাঙ্ক যুক্ত তরল কার্যকরী বস্তু হিসেবে নেওয়া। এবার কি করা হয় না, এখানে কার্য করা হয়, মানে কম্প্রেসারের সাহায্যে কার্যকরী বস্তুর উপর W পরিমাণ কার্য করা হয়। ওকে, তাহলে এখানে কার্যকরী বস্তুটি Q2 পরিমাণ তাপ হিমায়কের মধ্যে রাখা শীতল বস্তু থেকে নেয়। দেখো, শীতল বস্তু থেকে নিচ্ছে, ফলে শীতল বস্তু ক্রমশ শীতল হচ্ছে। হিমায়কের মধ্যে রাখা শীতল বস্তু থেকে নেয়, ফলে কি হচ্ছে না, শীতল বস্তু ক্রমশ শীতল হতে থাকে, ফলে শীতল বস্তু ক্রমশ শীতল হতে থাকে। এটাই হচ্ছে রেফ্রিজারেটরের মানে সিস্টেম, শীতল বস্তু ক্রমশ শীতল হতে থাকে। এবার কম্প্রেসার, বাইরে থেকে কম্প্রেসার কি করবে, কাজ করবে। কম্প্রেসারের সাহায্যে W পরিমাণ কার্য কার্যকরী বস্তুর উপর করা হয়। কম্প্রেসারের সাহায্যে W পরিমাণ কার্যকরী বস্তুর উপর করা হয়। এখানে মোটরের সাহায্যে কম্প্রেসারকে চালনা করা হয়, বৈদ্যুতিক মোটরের সাহায্যে কম্প্রেসার
কম্প্রেসরটিকে চালনা করা হয়। ফলে এখানে দেখো এই যে Q1 পরিমাণ তাপ পারিপার্শ্বিক বায়ুতে, মানে এখানে আশেপাশে বায়ুমণ্ডল এখানে বায়ুমণ্ডলে বা আশেপাশে বায়ুতে পরিত্যক্ত বায়ুমণ্ডল। ওকে, তাহলে কম্প্রেসরটিকে চালনা করা হয় মোটরের সাহায্যে। এবার ফলে Q1 পরিমাণ তাপ সারাউন্ডিংস মানে পারিপার্শ্বিক বায়ুতে পরিত্যক্ত। এটা একদম সংক্ষেপে তোমাদের আমি যেটা রেফ্রিজারেটরের কার্যনীতি, হোয়াট ইজ রেফ্রিজারেটর অ্যান্ড ইটস ওয়ার্কিং প্রিন্সিপাল, একদম সংক্ষেপে বলবো। কেমন? এটা রেফ্রিজারেটরের সিস্টেম। তাহলে এখানে কৃতকার্য কত হয়ে গেল? Q1 সমান হয়ে গেল Q2 প্লাস W। W হয়ে যাবে এখানে, W হয়ে যাবে কত? এখানে W হয়ে যাচ্ছে Q1 মাইনাস Q2। এখন আমরা এই রেফ্রিজারেটরের কিভাবে করবো? দক্ষতা গুণাঙ্ক, মানে রেফ্রিজারেটরের কি হিমায়কের, তাকে বলছে দক্ষতা গুণাঙ্ক। যখন আমরা কানুন ইঞ্জিনিয়ারে কি বলি? কর্মদক্ষতা, এর দক্ষতা গুণাঙ্ক, কোফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। হিমায়কের ক্ষেত্রে দক্ষতা গুণাঙ্ক আমরা ক্যালকুলেট করি। তো দক্ষতা গুণাঙ্ক সিম্বল দেওয়া হয়, বিটা হতে পারে, কে হতে পারে, বিটা হচ্ছে দক্ষতা গুণাঙ্ক। এখানে হচ্ছে দক্ষতা গুণাঙ্ক হচ্ছে বিটা হচ্ছে শীতল বস্তু থেকে নিষ্কাশিত তাপ। এখানে কি বলেছি দেখো, যে শীতল বস্তু থেকে তাপ গ্রহণ করে, হিমায়ক কি করে? শীতল বস্তু থেকে তাপ গ্রহণ করে। আর এখানে বাইরে থেকে যান্ত্রিক কার্য, আমরা বলেছি যে বাইরে থেকে এখানে যান্ত্রিক কার্য করা হয় কম্প্রেসারের সাহায্যে। কেমন? তাহলে দেখো বাইরে থেকে যান্ত্রিক কার্য W, আর শীতল বস্তু থেকে নিষ্কাশিত তাপ কত? কোল্ড বডি থেকে Q2। তাহলে এখানে হিমায়কের দক্ষতা গুণাঙ্কের ডেফিনেশন হচ্ছে শীতল বস্তু থেকে নিষ্কাশিত তাপ এবং বাইরে থেকে যান্ত্রিক কার্য, এর অনুপাত হচ্ছে কোফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। দ্যাট মিন্স Q2/W। আমরা একটু আগে পেয়েছি শক্তি সংরক্ষণ সূত্র থেকে W সমান Q1 মাইনাস Q2। এখানে Q1 সমান Q2 প্লাস W। দেখো Q1 সমান Q2 প্লাস W, দ্যাট মিন্স W সমান Q1 মাইনাস Q2। W সমান Q1 মাইনাস Q2। তাও দেখো দক্ষতা গুণাঙ্কের রাশিমালা কত হয়ে যাবে? Q2/Q1 মাইনাস Q2। Q2/Q1 মাইনাস Q2। এবার এটা লিখতে পারি 1/Q1/Q2 মাইনাস 1। তাহলে এটা হয়ে যাচ্ছে, আবার আমরা জানি as Q1/Q2 সমান T1/T2। তাহলে বলতে পারি 1/T1/T2 মাইনাস 1। তাহলে ফাইনালি আমরা বলতে পারি যে বিটা ইকুয়াল টু কোফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, বিটা ইকুয়াল টু Q2/W ফাইনালি, বা বলতে পারি Q2/Q1 মাইনাস Q2, বা বলতে পারি T2/, T2 চলে যাবে উপরে, T2/T1 মাইনাস T2। এটা হচ্ছে দক্ষতা গুণাঙ্কের রাশিমালা আমরা পেলাম। দক্ষতা গুণাঙ্কের রাশিমালা হিমায়কের হচ্ছে Q2/W, Q2/Q1 মাইনাস Q2 সমান T2/T1 মাইনাস T2। এটা হচ্ছে দক্ষতা গুণাঙ্কের রাশিমালা। এটা লক্ষ্য করো যে যদি T1 মাইনাস T2 কম হয়, T1 মাইনাস T2 অর্থাৎ হট বডি এবং কোল্ড বডি, অর্থাৎ বায়ুমণ্ডল এবং হিমায়ক, এর মধ্যে যদি উষ্ণতার পার্থক্য কম হয় তাহলে কিন্তু দক্ষতা গুণাঙ্ক বেশি হয়। তাহলে কি বললাম?
বললাম না, হিমায়কের এবং পারিপার্শ্বিক বায়ুমণ্ডলের মধ্যে যখন রেফ্রিজারেটর, অর্থাৎ শীতকালে দেখো হিমায়কের মধ্যে টেম্পারেচার আর পারিপার্শ্বিক বায়ুর মধ্যে টেম্পারেচারের পার্থক্য কিন্তু কম, সেখানে দক্ষতা গুণাঙ্ক বেশি হয়। তো সেটা বলছি আমি যে হিমায়ক এবং পারিপার্শ্বিক বায়ুমণ্ডলের মধ্যে তাপমাত্রার পার্থক্য যত কম হবে, হিমায়কের দক্ষতা গুণাঙ্ক তত বেশি হবে। ওকে, এছাড়া হিমায়কের দক্ষতা গুণাঙ্ক বাড়াতে গেলে, অর্থাৎ ভালো রেফ্রিজারেটর, গুড কোয়ালিটি রেফ্রিজারেটর কিনতে হলে কি করতে হবে? দক্ষতা গুণাঙ্ক বেশি যেন হয়, দক্ষতা গুণাঙ্ক হয় যেন বেশি হয়, যেন হয় সেই দক্ষতা গুণাঙ্ক মোটামুটি হয় 5 or 6। কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স টিপিক্যালি হয়, দক্ষতা গুণাঙ্ক কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স এটা হয় 5 or 6। ভালো রেফ্রিজারেটর, গুড কোয়ালিটি রেফ্রিজারেটর কিনতে গেলে দক্ষতা গুণাঙ্ক যেন বেশি হয়। তো দক্ষতা গুণাঙ্ক মোটামুটি ভ্যালু হচ্ছে 5 or 6 ভ্যালুটা, কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স। কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স লিখেছি আমরা সংক্ষেপে, তো 5 or 6। তো দক্ষতা গুণাঙ্ক বৃদ্ধি করতে হলে কি করতে হবে না, রেফ্রিজারেটর কিনতে গেলে তোমাদের দেখতে হবে যেন তার যে দেওয়ালটা, সিটটা যেন মোটা হয়। সিটটা মোটা হলে কি হবে, দেওয়াল বা সিটটা যদি মোটা হয় তাহলে কি হবে, ইনসুলেটিং পাওয়ার বেশি হবে, অর্থাৎ তাপ বাইরে থেকে ভিতরে আসতে পারবে না সহজে, আর ভিতর থেকে তাপ বাইরে বেরোতে পারবে না যদি সিটটা মোটা হয়। তাহলে সিটটা মোটা যদি হয় তাহলে ইনসুলেটিং পাওয়ারটা বেশি হচ্ছে। তাহলে হাই ইনসুলেশন যদি হয় তাহলে সেই রেফ্রিজারেটরের কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স বেশি হয়। টিপিক্যালি ভ্যালু অফ দি কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স ইজ 5 or 6। ওকে, আমি তোমাদের একদম এই চ্যাপ্টার শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ পর্যায়ে। একটা প্যারামিটার আমরা বলবো, দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে এনট্রপি। হোয়াট ইজ এনট্রপি আর ডেফিনেশন, এনট্রপিটা কি আর তার ওয়ার্কিং ফর্মুলা আর ইউনিট। ওকে, তাহলে এনট্রপি বলে এই চ্যাপ্টার আমি শেষ করবো। এনট্রপিটা কি আমি একটু এই সম্বন্ধে বলে লিখছিলাম, লক্ষ্য করো। এনট্রপি হলো তাপ, এনট্রপি হচ্ছে তাপ গতিবিদ্যায় একটা মানে কোন এনট্রপি হচ্ছে কোন তাপগতীয় সংস্থায় থার্মোডাইনামিক সিস্টেমে তাপীয় বিশৃঙ্খলার পরিমাপ। এনট্রপি হলো তাপগতীয় সংস্থার তাপীয় বিশৃঙ্খলার পরিমাপ। এনট্রপি হলো কোন তাপগতীয় সংস্থার তাপীয় বিশৃঙ্খলার পরিমাপ। ওকে, কোন তাপগতীয় সংস্থায় এনট্রপির পরিবর্তন মেজার করা হয়, যে ফর্মুলা দিয়ে সেটা লিখছি, পরিবর্তন চেঞ্জ ইন এনট্রপি ডেল্টা এস, এটা হয় ডেল কিউ বাই টি। তাপগতীয় সংস্থায় এনট্রপির পরিবর্তন, এখানে এনট্রপি হচ্ছে, আমরা এনট্রপি ধরেছি যে প্যারামিটার, সেটা হচ্ছে এস। এনট্রপির পরিবর্তন চেঞ্জ ইন এনট্রপি হচ্ছে ডেল্টা এস। ও তাপগতীয় সংস্থায় এনট্রপির পরিবর্তন মেজার করা হয় ডেল্টা এস দিয়ে। ডেল্টা এস সমান হচ্ছে ডেল কিউ বাই টি। টিটা হচ্ছে পরম উষ্ণতা, টিটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, আর কিউ হচ্ছে এখানে তাপ, মানে চেঞ্জ ইন হিট, ডেল কিউ বাই টি। তাহলে ইউনিট অফ এনট্রপি, ইউনিট হচ্ছে এখানে দেখো, ইউনিট যদি আমরা কিউ যদি মেজার করি ক্যালোরি এককে, তাহলে ক্যালোরি পার কেলভিন,
কিউ যদি মেজার করি আমরা জুল এককে, তাহলে জুল পার কেলভিন। অনেক সময় হতে পারে এন্ট্রপি ইউনিটটা হতে পারে ক্যালোরি আর মোল কেলভিন হতে পারে, মোল থাকে, বা অনেক সময় হতে পারে জুল পার মোল কেলভিন, জুল পার মোল কেলভিন। তো এন্ট্রপির ইউনিট এরকম হতে পারে। তো এবার এন্ট্রপি হচ্ছে, এন্ট্রপিকে সময়ের সঙ্গে টাইমের সঙ্গে চেঞ্জ করা হয়, টাইমের সঙ্গে কম্পেয়ার করা হয়। সময় যেমন কমে না তেমনি এন্ট্রপি কমে না, এন্ট্রপি কমানো যায় না। এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজ করে আর অথবা কনস্ট্যান্ট থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এন্ট্রপিকে সম্বন্ধে একটু বলে দিই। কোন সংস্থা, কোন তাপগতীয় সংস্থা এন্ট্রপি বৃদ্ধির অর্থ, এন্ট্রপি বৃদ্ধির অর্থ হলো, কোন তাপগতীয় সংস্থার এন্ট্রপি বৃদ্ধির অর্থ হলো তাপকে কার্যে পরিণত করার ক্ষমতা, তাপকে কার্যে রূপান্তরিত করার ক্ষমতা। একই ব্যাপার, তাপকে কার্যে রূপান্তরিত করার ক্ষমতা হ্রাস। কি বললাম? মানে তাপীয় বিশৃঙ্খলা বেড়ে যাচ্ছে, তাপীয় বিশৃঙ্খলার পরিমাপ। এন্ট্রপি হচ্ছে কোন তাপগতীয় সংস্থার তাপীয় বিশৃঙ্খলার পরিমাপ। তাহলে কোন তাপগতীয় সংস্থার এন্ট্রপি বৃদ্ধির অর্থ হচ্ছে তাপকে কার্যে রূপান্তরিত করার ক্ষমতা হ্রাস পাওয়া। এন্ট্রপি কখনো কমে যায়, কমবে না, কখনো কমে যায়। তবে প্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে, আমরা প্রত্যাবর্তক প্রক্রিয়া আগের ক্লাসে ডিসকাস করেছি, তবে প্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি ধ্রুবক থাকে, এন্ট্রপি কনস্ট্যান্ট থাকে। এন্ট্রপি ইজ কনস্ট্যান্ট ফর রিভার্সিবল প্রসেস। প্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি ধ্রুবক থাকে, স্থির রাখা যায়। কিন্তু অপ্রত্যাবর্তক ইরিভার্সিবল প্রসেস, আমরা আগের ক্লাসে বলেছি, অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায়। তাহলে অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায়। আর প্রকৃতিতে সমস্ত প্রক্রিয়া, প্রায় সমস্ত প্রক্রিয়া হচ্ছে অপ্রত্যাবর্তক। তাহলে মহাবিশ্বের মোট এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজ করে। এন্ট্রপি সময়ের সঙ্গে তুলনা করা যায়, এই সময় সবসময় ইনক্রিজ করে, সময় কখনো কমে যায় না বা কনস্ট্যান্ট থাকে না। তেমনি এন্ট্রপিও সময়ের মতো, এন্ট্রপিকে সময়ের সঙ্গে তুলনা করা যায়। যেমন মানে যেগুলো প্রকৃতিতে, যেগুলো মানে বাস্তব যে প্রক্রিয়াগুলো, যেগুলো বাস্তব সমস্ত প্রক্রিয়া, সেটা হচ্ছে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। প্রকৃতিতে যে সমস্ত প্রক্রিয়াগুলো ঘটে, বাস্তব প্রক্রিয়াগুলো অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। তো অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায়, তাই এন্ট্রপিকে সময়ের দিক নির্দেশক হিসেবে তুলনা করা হয়। ওকে, আমরা এন্ট্রপি বললাম, এন্ট্রপি ফর্মুলা বললাম, ডেল্টা এস সমান ডেল কিউ বাই টি। এখানে আমরা স্পেশাল কেসেস বলে দিই, বা আমরা একটু এখানে একটা নোট করে দিই, স্পেশাল কেসেস বা নোট করে দিই যে অ্যাডিয়াব্যাটিক প্রসেস, রুদ্ধতাপ প্রক্রিয়ায় কি হয়, ডেল কিউ জিরো, কারণ কিউ কনস্ট্যান্ট। রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপ কনস্ট্যান্ট থাকে, তার তাপের পরিবর্তন জিরো, ডেল কিউ জিরো, হেন্স ডেল এস জিরো। ডেল কিউ জিরো হয় ডেল এস জিরো, কারণ ডেল কিউ সমান টিডিএস। ডেল কিউ জিরো হলে ডেল এস জিরো হবে, দ্যাট মিন্স এস কনস্ট্যান্ট, মানে এন্ট্রপি কনস্ট্যান্ট। অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়ায় এন্ট্রপি ধ্রুবক থাকে। অর্থাৎ আমরা বলতে পারি রুদ্ধতাপ প্রক্রিয়ায় এন্ট্রপি ধ্রুবক থাকে। তাই একে, এই প্রক্রিয়াকে কি বলে, মানে সম এন্ট্রপিক প্রক্রিয়া। তাই একে আইসো এন্ট্রপিক প্রসেস।
শুদ্ধতা প্রক্রিয়াকে কি বলে? তাই এই প্রক্রিয়াকে আইসোএন্ট্রপিক প্রসেস বলে। সম এন্ট্রপিক পদ্ধতি, সম এন্ট্রপিক, যেন বলি সমস্থানিক, এখানে সম আয়তন, সমচাপ, তেমনি এটা সম এন্ট্রপি পদ্ধতি। অ্যাডিয়াবেটিক প্রসেস ইজ কল্ড আইসোএন্ট্রপিক প্রসেস। ওকে, তো আমি তোমাদের থার্মোডাইনামিক্স এই চ্যাপ্টার, বিশাল চ্যাপ্টার ছিল, আজকে 6টা ক্লাস, 6টা ক্লাস এটা কমপ্লিট করেছি। আর নিউমেরিক্যাল প্রবলেমস সেট 1 সেট 2 আমি অলরেডি এটা আপলোড করে দিয়েছি। তো এই চ্যাপ্টার শেষ করলাম, সেট 1 সেট 2 আমি আপলোড করেছি, তোমরা ভালো করে দেখবে, কোনো অঙ্ক না পারলে কমেন্টস করবে, আমি চেষ্টা করব সময় বের করে সলভ করার জন্য। এরপরে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, সেই চ্যাপ্টার নিউমেরিক্যাল প্রবলেমস আমিও আপলোড করে দেবো প্রথমে, তারপরে চ্যাপ্টারটা পড়াবো। তোমার সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।